এই নিয়ে আপনার ছেলের সাথে কথা বলবেন মা। ভদ্রমহিলার দু ভ্রুয়ের মাঝখানে ঠিক 3টে ভাঁজ পড়ল। কথাটা মোটেও পছন্দ হলো না তার। ছেলের সাথে কথা বলবেন মানে কি? তার ছেলেও কি তবে বাচ্চা নিতে চায় না? হ্যাঁ, রাবিরও তো খাবার টেবিলে একদিন এমন একটা কথা বলেছিল, বাচ্চা নিয়ে যেন তিনি কোনো কথা না বলেন, এও বলেছিল। তাহলে কি সত্যিই তার ছেলে বাচ্চা নিতে চায় না? কিন্তু কেন? কোন ছেলে বাবা হতে চাইবে না? মুখের উপর বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে শাশুড়ি মা উঠে দাঁড়ালেন। চিন্তিত গলায় বললেন, আচ্ছা তুমি পড়ো, আমি রাবির আসলে ওর সাথেই কথা বলবো। অতপর শাশুড়ি মা রুম ছাড়তেই মেহুল যেন হাঁফ ছেড়ে বাঁচে। রাবির দুপুরে ফেরে। বাইরে তখন কটকটে রোদ। রাবির গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়ে বাসো অবধি আসতে আসতে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। গায়ের পাঞ্জাবিটা রুমে এসেই খুলে ফেলে। পরে এদিক ওদিক চোখ বুলিয়ে মিহুলকে খোঁজে। মিহুল রুমে নিয়ে আওয়াজে বুঝতে পারল ওয়াশরুমে। সে উদম গায়ে এসি চালিয়ে বসে। চোখ বুজে আসতে নিলে দরজার শব্দে খানিক নড়ে ওঠে। মেহুল ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাবিরকে দেখে প্রশ্ন ছুড়ে, কখন এলেন? রাবির নরম সুরে বলে, এই তো এক্ষুনি। মেহুল তারপর চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখে। তোয়ালে নেড়ে পেছনে ফিরতে প্রশস্ত বক্ষের সাথে নাক ঠেকে তার। সে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। রাবিরকে দেখে প্রশ্ন করে, কি হয়েছে? কিছু লাগবে? রাবির আর বিলম্ব না করে মিহুলের কোমর টেনে তাকে খুব কাছে নিয়ে আসে। সদ্য স্নান সারা মিহুলের চোখ মুখ স্নিগ্ধ। রাবির চেয়ে যে তার চোখ নাক ঠোঁট পরক করে। চুল থেকে পড়া টপটপ পানিতে মিহুলের পিঠ ভিজছে। সেদিকে তার লক্ষ্য নেই। সে ব্যস্ত রাবিরের উষ্ণ শ্বাস গুনতে। রাবিরের এই মোহিত দৃষ্টি মিহুলকে বরাবরই অচল করে দেয়। সে জমে যায়। রাবিরের উষ্ণ স্পর্শে প্রতিবারই বুক ধরফর করে তার। শরীরের প্রতিটি অঙ্গ শিরশির করে উঠে যেন। মিহুলের অস্থিরতার টের পেতেই রাবির তার ঠোঁট মিহুলের কানের কাছে এগিয়ে নেয়। অত্যন্ত সন্তর্পণে বলে, আমার না ভীষণ ক্লান্ত লাগছে মেহুল। এই মুহূর্তে একটু এনার্জি না পেলে চলবেই না। মিহুল কেঁপে ওঠে খানিক। ঠোঁট নাড়িয়ে বলে, লেবুর শরবত বানিয়ে নিয়ে আসবো? রাবির অধর বাঁকিয়ে হাসে। মিহুলের দিকে চেয়ে তার ওষ্ঠ জোড়ার উপর বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায়। গলার স্বর খাঁদে নামিয়ে বলে, ওর সবে হবে না, এর থেকেও বেশি কিছু লাগবে। খুলে না বললেও মেহুল বুঝতে পারে রাবিরের প্রতিটা মুহূর্তের প্রয়োজন সে এখন জানে, বোঝে। তাকে এখন আর খুলে বলতে হয় না। এর আগেই সে তটস্থ হয়ে থাকে তার প্রয়োজন মেটাতে। ওনাটা গায়ে জড়াতে জড়াতে মিহুল গম্ভীর স্বরে বলল, মা আজকে আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল। রাবির? রাবির শোয়া থেকে উঠে বসে। আয়নায় মিহুলের প্রতিবিম্বের দিকে চেয়ে জিজ্ঞেস করে, তো আপনি কি বললেন? কিছু বলেনি, শুধু বলেছি আপনার সাথে কথা বলার জন্য। আমার মধ্যে কিছু বলার সাহস নেই। কথা বলতে নিলেই গলা জড়িয়ে আসে। কথা খুঁজে পাই না, পেট মোচড় দেয়। তাই প্লিজ আপনি সবকিছু মাকে বলুন। রাবির চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। মাথা তুলে মিহুলকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমি সব বলবো। খাওয়া শেষ করে রাবিরের মা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। রাবির আর মিহুলকেও ডাকলেন তার সাথে। তারা ধীর পায়ে এগিয়ে যায়। রাবির একপাশে বসলেও মেহুল ঠায় দাঁড়িয়ে থাকে। রাবির তাকে বসতে বললেও সে বসে না। দুশ্চিন্তায় আত্মার দফা রফা অবস্থা। বসার মতো অবস্থা নেই তার। রাবিরের মা বেশ শান্তভাবে বসে কয়েক পলক শব্দ বিন্যাস করলেন। হঠাৎ ছেলেকে কিছু বলা যাবে না। প্রতিটা শব্দ গুছিয়ে বলতে হবে। এমনভাবে বলতে হবে ছেলে যেন কোনো কথা আর ফেলতে না পারে। অথচ তিনি কথা সাজাতে সাজাতেই তার ছেলে বলে ওঠে, মা, তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। তিনি ভ্রু কুঁচকালেন, মুখ কালো করলেন। তিনি কি তবে আন্দাজ করতে পারলেন ছেলে কি বলবে? স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ বলো, কি বলবে? কথা শুরু করার আগে রাবির এক পলক মিহুলকে দেখে। ভয় আর চিন্তায় চিন্তায় মেয়েটা না মূর্ছে যায়। রাবির মাথা নুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। কথাটা আজ বলতেই হবে। তাই আর এত ভনিতা না করে সে সরাসরি বলল, মা, মেহুল কখনো মা হতে পারবে না। এক তিক্ত গম্ভীরতা ছেয়ে আছে পুরো কক্ষ জুড়ে। ক্ষণে ক্ষণে শ্বাস প্রশ্বাসের শব্দ কেবল কর্ণগোচর হচ্ছে। মেহুল ভয়ে জুবু ধুবু হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা মৃদু কাঁপছে তার। শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া ধরতে পারছে না। চোখ পিটপিট করে এসে রাবিরের দিকে মনোযোগ দেয়। রাবির আগের মতোই শান্ত নীরব। মিহুলকে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে। কিন্তু বললেই কি আর নিশ্চিন্ত হওয়া যায়? তাও আবার এত বড় একটা ঘটনার পর। বয়স বাড়লেও চোখে মুখে বার্ধক্যের ছাপ নেই। চোখ মুখ এখনো টান টান তার। এই বয়সে এসেও
মুখের এমন সুশ্রী ভাবই প্রমাণ দেয় যৌবনে তিনি হৃদয় হরণীয় ছিলেন। শাড়ির আঁচলটা টেনেই কপালের ঘাম মুছলেন রাবিরের মা। অনেকক্ষণ ধরে কিছু ভাবলেন, গভীর চিন্তা করলেন। তার এই এত বছরের জীবনে এমন বিদঘুটে ধাক্কা কখনো খাননি তিনি। তাই আজ একটু নিজেকে ধাতস্থ করতে বেগ পেতে হচ্ছে। তাও নিজেকে সামলালেন। গুমট মুখে একবার ছেলেকে আর একবার ছেলের বউকে পরখ করলেন। মেহুল ভয়ে ঠকঠক করছে, পাতলা ঠোঁট যুগল তীর করে কাঁপছে তার। কপালের ছোট চুল ঘামে লেপটে আছে। কি হবে এখন? শাশুড়ি মা চাইলেন মেহুলের দিকে, কর্কশ গলায় শুধালেন, বিয়ের আগে এই কথা তুমি জানতে না? মেহুল পরপর চোখের পল্লব ফেলে। একবার রাবিরের পানে চাই, পরে ভয়ে ভয়ে তাকায় শাশুড়ির দিকে। কি উত্তর দেবে? কথা সব গুলিয়ে ফেলেছে, কণ্ঠস্বর বসে গিয়েছে, তাও চেষ্টা চালালো। খুব কষ্টে কম্পিত স্বরে বলল, না মা, আমি কিছুদিন আগে টেস্ট করিয়ে জেনেছি। শাশুড়ি মা নাকের পাটা ফুলিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছেন। রাগ তার তর তরিয়ে ব্রহ্ম তালুতে উঠে নাচছে। তাও ছেলে সামনে উঁচু গলায় কিছু বলতে পারছেন না, তাই দাঁত চিপে রাগ নিবারণের বৃথা চেষ্টা চালিয়ে বলেন, ডাক্তার কি বলেছেন? কি সমস্যা তোমার? মেহুল আইঢাই করছে। ফরফরিয়ে সব বলে দিতে পারলে মন হালকা হতো তার, কিন্তু আপাতত সেই উপায়ও নেই। তাই সে ধীরে সুস্থে সময় নিয়ে বলল, আমার জরায়ুতে সমস্যা। ডক্টর বলেছেন এটা জন্মগত, চিকিৎসা করালেও ভালো হবে না। খুব সাহস করে কথাটা বলে জোরে শ্বাস ফেলল মেহুল। জানে শাশুড়ি মা এখন রেগেই বাড়ি থেকে বেরও করে দিতে পারেন, কিন্তু তাও সত্যটা তো অন্তত বলতে পেরেছেন, সেই ঢের। রাগে কটকট করছেন তিনি। এত বড় একটা খবর, আর তিনি বিয়ের আগে কিছুই জানলেন না। ওই বাড়ির লোক কথাটা চেপে গেলেন কি করে? এটা তো অন্যায়, রীতিমতো ঠকানো। তিনি ঠকেছেন, তার ছেলেও ভীষণভাবে ঠকেছেন। তার ছেলেটাকে আজীবন বাবা না হওয়ার আফসোস নিয়েই থাকতে হবে। ওনার অন্তরটা তখন ছেলের দুঃখে হু হু করে উঠল। মনে মনে সিদ্ধান্ত নিলেন, না না, এমনটা তিনি হতে দেবেন না। তিনি তাই মাথা তুলে শক্ত গলায় বলল, তুমি না জানলেও তোমার মা নিশ্চয়ই সব জানতেন, আর উনি ইচ্ছে করে আমাদের কিছু বলেনি যাতে এই বিয়েটা না ভাঙে। তোমার মা তো এক প্রকার ঠকিয়েছেন আমাদেরকে ভালো পেয়ে নিজের অসুস্থ মেয়েকে ধরিয়ে দিয়েছেন। এখন তোমার জন্য আমার ছেলেটাকে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। বল এখন কি করব? মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে, গাল বেয়ে গড়িয়েও পড়ে সেটা। ত্রস্ত হাতে সে জল মুছে কোনো রকম সোজা হয়। রাবির তাকিয়ে দেখে তাকে, মায়ের দিকে চেয়ে দেখে মা এখনো রাগে হাঁসফাঁস করছেন। রাবির এবার তটস্থ হয়, নড়ে চড়ে বসে, গম্ভীর গলায় বলে, মা, তুমি না জানলেও আমি সবকিছুই জানতাম। তার মা চোখ মুখ কুঁচকে তার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, জানতে মানে কি জানতে তুমি? রাবির স্বাভাবিক স্বরে বলে, এই যে মেহুল কোনোদিনও মা হতে পারবে না, সেটা বিয়ের আগেই মেহুলের মা আমাকে এই কথাটা জানিয়েছিলেন। বলেছিলেন আমি যেন সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিই। তবে মেহুলকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল, আর আমার কাছে এই বাচ্চা না হওয়ার ব্যাপারটা কোনো বিগ ইস্যু বলে মনে হয়নি। কেউ ইচ্ছে করে এই সমস্যা নিয়ে জন্মায় না, সবকিছুই আল্লাহর দান। তাই এই ব্যাপারগুলো সহজভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। এখানে কারোরই কোনো দোষ নেই, আর মেহুলের তো একদমই না। ছেলের কথায় যেন মা আকাশ থেকে পড়লেন। ছেলে তো তার পুরো বইয়ের আঁচলের নিচে একেবারে ঢুকে পড়েছে। কি সুন্দর, এত বড় একটা খবর সে মেনে নিল। তার ছেলেটাকে এত ভালো হতে কে বলেছে? ভালো মানুষের যে এই দুনিয়াতে কোনো দাম নেই তা কি সে জানে না? তার মুখমণ্ডলে নেমে এলো ঈষৎ কালো ছায়া। এত সহজে এসব কিছু তিনি কি করে মেনে নেবেন? তার মনটা যেন হতাশাগ্রস্ত। কত আশা করেছিলেন একটা নাতি নাতনির মুখ দেখবেন, সব কিতাবে শূন্যই রয়ে গেল। তিনি চট করে বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর কোনো প্রকার সাড়া শব্দ না করেই হনহন করে পা বাড়ালেন নিজের রুমের দিকে। শাশুড়ি মায়ের ব্যস্ত পদতলের দিকে অমোঘ চেয়ে রইল মেহুল। ধ্যান ভাঙল রাবিরের স্পর্শে। সে মেহুলের উজ্জ্বল ফর্সা গালে হাত রেখে নরম সুরে বলল, চিন্তা করবেন না, মাকে আমি বোঝাবো। বাইরে গরম কমেনি। তপ্ত বিকেল, সূর্য মামা এখন পশ্চিমে হেলে পড়াতে ব্যস্ত। এভাবে পড়তে পড়তে ধীরে ধীরে তার তেজ কমবে। একসময় তার বিশাল আকাশ বন্ধুর বিশালতায় হারিয়ে যাবে। তারপর বুক ধরপিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে নিকষ কালো অন্ধকার। হানা দেবে এই ভৌগোলিক অঞ্চলে। লুকিয়ে লুকিয়ে একটা বেনসনের প্যাকেট নিয়ে বারান্দায় দাঁড়াই রিতা। আজকাল যে তার কি হয়েছে কে জানে। একসময় যে জিনিস সে দু চোখেও সহ্য করতে পারত না,
এখন তার সেটাই খেতে ইচ্ছে করছে। এই যেমন এই সিগারেট, যেটার ঘ্রাণে গা গুলিয়ে উঠত তখন, বমি বমি পেত, আজ সেটা খাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছে। সে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে সাদরাজের বেনসনের প্যাকেটটা লুকিয়ে লুকিয়ে খুঁজে বের করে। সাদরাজ এখন বাসায় থেকেই অফিস করছে, সাথে ফ্রিল্যান্সিং এর কাজ করছে বিধায় তাকে আর কষ্ট করে অফিসেও যেতে হচ্ছে না। মাস শেষে হাতে এমনিই টাকা চলে আসে। সাদরাজ বাড়িতে আছে বলেই রিতার যত অসুবিধা। খাবার নিয়ে একটু অনিয়ম সাদরাজ মেনে নিতে চায় না। জোর করে খাওয়াবে সে, বমি করলে করুক, তাও খাওয়াবে। এসবের জ্বালায় যে বেচারার শরীর কতবার বমিতে ভরেছে তার আর হিসেব নেই। তবুও এ ছেলে ক্লান্ত হয় না, এটুকু বিরক্ত হয় না, উল্টো বরং আরো সুখ পায় যেন। সাদরাজ দেখলে কেলেঙ্কারি হবে, তাই চুপি চুপি বসার ঘরের বড় বারান্দায় এসেছে। এখানে খেলে গন্ধ আর সারা ঘরে ছড়াতে পারবে না, বাইরের খোলা প্রান্তরে মিশে যাবে। রিতা সে ভেবে ভয়ে ভয়ে একটা সিগারেট 2 আঙ্গুল দিয়ে ছিপকে আরেক হাতে আগুন জ্বালায়। পরে সে জ্বলন্ত সিগারেটটা 2 ঠোঁটের মাঝে চেপে ধরে। একটা টান দিয়েই নাকমুখ দিয়ে ধোঁয়া ছেড়ে কাশতে আরম্ভ করে সে। সেই কাশি ভয়ানক, হাসি থামার নামই নেই। বেচারির চোখ মুখ লাল হয়ে উঠেছে মুহূর্তে। তার কাশির শব্দ দ্রুত গিয়ে ঠেকল সাদরাজের কর্ণকুহরে। ঘুম থেকে চট করে উঠে বসল সে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে চেয়ে রিতাকে খুঁজল, না পেয়ে খোলা দরজার দিকে চাইল। বাইরে থেকে খুক খুক শব্দ আসছে। সাদরাজ দ্রুত উঠে পা বাড়ায় সেদিকে। সাদরাজের ভয়ে রিতা ততক্ষণে মুখে ওড়না চেপেছে। শব্দ না হলেও শরীর কাঁপছে তার। জলদি সিগারেটটা বাইরে ছুঁড়ে মারে, হাতে নাড়িয়ে ধোঁয়ার গন্ধ সরানোর বৃথা চেষ্টা চালায়। সাদরাজ সেই মুহূর্তে পেছনে এসে প্রশ্ন ছুড়ে, কি করছো রিতা? রিতা আটকে ওঠে, ভয়ে ভয়ে সাদরাজের দিকে তাকায়। সাদরাজের ভ্রু কুচকে চেয়ে আছে। হঠাৎই তার কুচকানো ভ্রু আরো দৃঢ় হয়। 2 বার নাক টেনে জিজ্ঞেস করে, সিগারেটের ঘ্রাণ আসছে কোথা থেকে? রিতা ঢোক গিলে। সে যে সিগারেট খেয়েছে সেটা জানলে সাদরাজ কি করবে কে জানে। রেলিং এর উপর বেনসনের প্যাকেটটা দেখে সাদরাজের চক্ষু চড়ক গাছ। এই প্যাকেট এখানে কেন? সে প্যাকেটটা হাতে নিয়ে বিচলিত হয়ে প্রশ্ন ছুড়ল। এটা এখানে কেন রিতা? রিতা ভয় আর অস্বস্তিতে আড়ষ্ট। এখন কি বলবে সে? সত্য বললে আজ এই বাড়িতে কিয়ামত হবে সে জানে। এদিকে মিথ্যা বলার জন্য উপযুক্ত কথা সাজাতে পারছে না। বাক্য বিন্যাসে মস্তিষ্ক দুর্বল হয়ে পড়েছে বারবার। পরপর কয়েকবার ঢোক গিলে সাদরাজের মুখও বানি যায় সে। তার মুখ দেখে অবস্থা ঠাহুর করা কঠিন। সাদরাজ এখনো ভ্রু কুচকে চেয়ে আছে। রিতার নীরবতা মনে তীব্র সন্দেহ জাগাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে তখন রিতাকে বলে, কাছে এসো তো। রিতা ভরকে যায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। ভাবতে থাকে হঠাৎ কাছে ডাকছে কেন? চট্টর মেরে বসবে নাকি? না না, এত খারাপ কিছু তো সে করেনি যে চর খাবে। রিতাকে নড়তে না দেখে সাদরাজ নিজেই তাকে হেঁচকা টান দেয়। তাল সামলাতে না পেরে রিতা হুমড়ি খেয়ে পড়ে তার বক্ষস্থলে। সাদরাজ তখন রিতার মুখের কাছে মুখ নেয়। চট করেই আবার সরে যায় সে। বড় বড় চোখে চেয়ে অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, তুমি সিগারেট খেয়েছো রিতা? রিতার মুখ চুপসে যায় তৎক্ষণাৎ। কালো ছায়া নেমে আসে চোখে মুখে। এত সাবধান থেকে লাভ কি হলো? সেই তো বাঘের মুখে পড়তে হলো তাকে। ভয় আর অস্বস্তিতে মাথা নুয়ে ফেলে। সাদরাজ তাকে নিয়ে কি ভাববে এখন? খুব খারাপ নিয়ে ভাববে। সে তো আর জানে না প্রেগনেন্সিতে এমন উল্টাপাল্টা জিনিস খেতে ইচ্ছে করে, এটা স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট কথাটায় বোঝানোর সাহস এখন রিতার নেই। রিতার ভীত সন্ত্রস্ত মুখশ্রী দেখে সাদরাজ তার দৃষ্টি শীতল করল। রিতার মুখের সামনে পড়ে থাকা আবদ্ধ এলোমেলো চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে নরম সুরে বলল, আমি জানি এই সময় অনেক কিছুই খেতে ইচ্ছে করে, যেগুলো সুস্থ শরীরে কেউ ছুঁয়েও দেখতে চায় না। তোমার বেলাতেও তাই হয়েছে। তবে এটা তো তোমার আর আমাদের ছোট্ট বাবুটার জন্য ক্ষতিকর, তাই না? কষ্ট হলেও এসব জিনিসের থেকে দূরে থাকতে হবে। খাওয়া তো দূরে থাক, আর ছোঁয়াও যাবে না, মনে থাকবে তো? ফটাফট মাথা দুলাই রিতা। হ্যাঁ, তার মনে থাকবে। একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে সব। এত ভালোবেসে বললে কি আর কিছু বলা যায়? সাদরাজ রিতাকে ছেড়ে বলল, এই প্যাকেটটা আমি ফেলে আসছি, তুমি তার মধ্যে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। সাদরাজের কথা মতো রিতা ভদ্র মেয়ের মতো রুমের দিকে পা বাড়ায়। মনটা আত্মতৃপ্তিতে ভরে ওঠে তার। পেটে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বলে, তুই একজন ভালো বাবা পাবি সোনা, ভীষণ ভালো বাবা। মা আসবো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। রাবির তাই আবার জিজ্ঞেস করলো,
আসবো মা। এবারও নিশ্চুপ পরিবেশ। রাবির ব্যাপারটা বুঝতে পারে, তাই আর অনুমতি না নিয়ে সরাসরি ঢুকে পড়ে। গিয়ে দেখে মা বিছানায় চোখ বুজে শুয়ে আছে। মাগরিবের পর মায়ের শোয়ার অভ্যেস নেই, আজ শুয়েছে মানে তার মেজাজ এখনো বিগড়ানো। রাবির ধীরে সুস্থে পা বাড়িয়ে মায়ের পাশে বসে। চোখ বুজা মাকে দেখে বুঝতে পারে তিনি জেগে আছেন। সে মায়ের ডান হাতের উপর নিজের হাতটা রাখে, সতর্ক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা এখনো চোখ বুজা। রাবির জিভ দিয়ে ঠোঁট ভেজায়, নরম স্বরে বলে, মা এখনো রেগে আছো? কার উপর এত রাগ তোমার, আমার না মেহুলের? তুমি কথা বলো। এমন চুপচাপ হয়ে থাকলে সবকিছুর সমাধান হবে কি করে? ওইদিকে মেহুলও তো কষ্ট পাচ্ছেন। ওনার তো এখানে কোনো ভুল নেই মা, উনি নিজেই তো সব কিছুই জানতেন না। আর আমি আমি তোমার বউয়ের সাফাই শুনতে চাই না। রাবির, এখান থেকে যাও। মায়ের আশভারী স্বরে থামল রাবির। কিছুক্ষণ কুচকানো মুখে চেয়ে রইল মায়ের দিকে, পরক্ষণে নীরস মুখে বলল, মা, তুমি বুঝতার মানুষ হয়ে এমন করলে কি করে হবে? আর এটা একটা সামান্য ব্যাপার।